আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা মূলত এইচএসসি আইসিটি এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 4 সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টার 4-এ কি কি আছে? আছে হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে এইচটিএমএল। আমরা যেহেতু এখন সময় কম, আমরা এখন করব কি যে তোমাদের থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে একটু ডিটেইল বলে দিব, তোমরা কোনগুলা পড়বা, এবং এইচটিএমএল এর যে কোডিংটা আছে কোডিংটা আমরা নিজেরা করব। চলো একটু দেখি কোনটা পড়তে হবে। খেয়াল করো, প্রথমেই থিওরিটিক্যাল প্রশ্নের জন্য, যেটা হচ্ছে আমাদের ক এবং খতে আসবে, সেটার জন্য আবার কখনো কখনো গ অথবা ঘতে যে কোনো একটা বড় থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে দিতে পারে। সেটার জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো সেগুলো হচ্ছে ওয়েব পেজ কাকে বলে, এক নাম্বার কথা ওয়েব পেজ কাকে বলে সেটা। দেন হচ্ছে ওয়েব পেজের প্রকারভেদ, ওয়েব পেজ কয় প্রকার? ওয়েব পেজ হচ্ছে দুই প্রকার, তাই না? একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক। ঠিক আছে? এই দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা ডাইনামিক, এই দুই প্রকার যে ওয়েব পেজ আছে, এই দুই প্রকার ওয়েব পেজ কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো পড়বা। নেক্সট হচ্ছে ওয়েবসাইট কাকে বলে। আর এই ওয়েবসাইটও হচ্ছে দুই প্রকার, যেটা হচ্ছে স্ট্যাটিক এন্ড ডাইনামিক। দ্যাট মিনস যেই ওয়েব পেজ গুলা স্ট্যাটিক ডাইনামিক থাকে, সেই ওয়েব পেজ দিয়ে যে ওয়েবসাইটটা গঠন করা হবে সেটাই হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট। তো তোমরা যেটা করবা, এই দুই প্রকার ওয়েবসাইটের সংজ্ঞা এবং এর প্রকারভেদ, সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, পার্থক্য সহ পড়বা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো মূলত হচ্ছে চার প্রকার হয়ে থাকে, যেমন লিনিয়ার বা সিকোয়েন্স, হাইব্রিড, তারপরে হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, এগুলা। আমরা যেরকম চ্যাপ্টার 2-তে আমরা পড়ছিলাম, নেটওয়ার্ক পড়ছিলাম, টপোলজি। এই ওয়েবসাইটের কাঠামোটা ওই সিমিলার, অনেকটা ওই ক্যাটাগরির আর কি। ঠিক আছে? এখানে চার প্রকার ওয়েবসাইটের কাঠামো আছে, চার প্রকারের কাঠামো তোমরা কি কি পড়বা? এটার সংজ্ঞা পড়বা, এটার বৈশিষ্ট্য পড়বা। ঠিক আছে? এটার বৈশিষ্ট্য এবং হচ্ছে সুবিধা অসুবিধা, সুবিধা আর হচ্ছে অসুবিধা, অসুবিধা, এগুলো তোমাকে জানতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংটা একটু পড়ে নিবা। ওয়েবসাইট পাবলিশিং থেকে অনেক সময় প্রশ্ন আসতেও পারে, এটা একটু দেখে নিবা। ঠিক আছে? আর হচ্ছে একটা ওয়েবসাইট তৈরির ধাপগুলো কি কি আছে, এখানে আর একটা লিখতে বলে গেছিলাম। ওয়েবসাইট ওয়েবসাইট তৈরির ধাপ। ঠিক আছে? তৈরির ধাপ, ওয়েবসাইট তৈরির ধাপ, এগুলো তোমাদের প্রত্যেকটা বই পাবা, বইয়ের মধ্যে ডিটেইলে দেওয়া আছে। আর এই প্রশ্নগুলো যদি আসে, অবশ্যই কোটেশন করে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। এই ছিল মূলত এই ওয়েব ডিজাইন পরিচিতি থেকে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আসতে পারে। আশা করি এগুলো তুমি যখন জানবা, এর বাইরে আর কিছু জানার প্রয়োজন হবে না। তবে আর একটা কথা একটু রিপিট করি, এই যে ওয়েবসাইটের কাঠামোটা বললাম, এই কাঠামোটা একটু ভালো করে পড়বা, যে কোন কাঠামোটা কোন ক্যাটাগরির। আর অবশ্যই এখান থেকে প্রশ্ন আসলে ওই কাঠামো ওয়াইজ চিত্রগুলো দিয়ে দিবা। যেমন ধরো একটা কাঠামো আছে ট্রি বা হায়ারার্কিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা ওই যে ট্রি টপোলজির মতো। তো এই ক্যাটাগরির থাকে একটা মেইন হোম পেজ থাকে, এরপরে আলাদা পেজ গুলো থাকে আরো, হ্যাঁ, আরো এক্সট্রা কিছু পেজ থাকে, সেটা আরো কিছু আলাদা শাখা প্রশাখা থাকে। এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। তো এরকম যখন তুমি এটা নিয়ে প্রশ্ন করবা, তখন উত্তর করবা, তখন এটা কি করবা, এই চিত্রটা এঁকে দিবা। আবার ধরো সিকোয়েন্স যদি আসে, সিকোয়েন্সটার চিত্রটা এঁকে দিবা। ওয়েব লিঙ্কড যেটা আছে, ওয়েব লিঙ্কড চিত্রটা এঁকে দিবা। ওয়েব লিঙ্কড হচ্ছে ম্যাশ টপোলজির মধ্যে, প্রত্যেকটা পেজ লিঙ্কড থাকবে, সেটাকে ওয়েব লিঙ্কড বলে। তখন এটার চিত্রটা এঁকে দিবা, তাহলে তোমার হবে কি, তুমি ফুল মার্কসটা এখান থেকে ক্যারি করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সাধারণ পরিচিতি, যে আমরা থিওরিটিক্যাল প্রশ্ন কি করব সেগুলা নিয়ে। আচ্ছা, এখন মূলত আমরা ট্যাগ গুলো কিভাবে, এইচটিএমএল এর ট্যাগ গুলো কিভাবে ইউজ করতে হয় এবং ট্যাগের মাধ্যমে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হয়, আমরা সেটা শিখবো। আসো, এখন এইচটিএমএল মানে কি? এইচটিএমএল এর মূল কথা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা এটা বলতে গিয়ে মনে হয়েছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, তোমাদের যে কোনো গাইড বইয়ে অথবা যে কোনো যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, বোর্ড কোশ্চেনে তোমরা ক খ যেগুলো আছে সবগুলা পড়ে ফেলবা এক নাম্বারে। তাহলে দেখবো যে অনেকগুলা ওই যে শর্ট ফর্ম গুলোকে এলাবোরেট কি আসে সেগুলা পেয়ে যাবা, সেগুলা পড়ে ফেলবা। আচ্ছা, গেল এটা। এখন ধরো আমি যখন এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে একটা ওয়েব পেজ ডিজাইন করব, কি দিয়া করি? করি হচ্ছে ট্যাগ দিয়ে। কি দিয়ে করি? ট্যাগ দিয়ে। এই ট্যাগের পরিচিতিটা একটু জানতে হবে। ট্যাগ হচ্ছে দুই ক্যাটাগরির, কি কি? একটা হচ্ছে এমটি ট্যাগ, এমটি ট্যাগ, আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। দুইটার মধ্যে তফাৎটা কি? মনে রাখবা, এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগ গুলার শুধুমাত্র স্টার্টিং স্টার্টিং আছে, এক সহজ কথা, যেই ট্যাগ গুলার শুধুমাত্র স্টার্টিং অথবা এন্ডিং আছে, দুইটা একসাথে নাই, সেটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ হচ্ছে যেই ট্যাগটাকে তুমি স্টার্ট করলে আবার ক্লোজ করতে হয়, সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এরকম এমটি ট্যাগের মধ্যে কি কি আছে বলতো? ইমেজ ট্যাগ একটা হচ্ছে আম, কি এমটি ট্যাগ। আবার ধরো বিআর ট্যাগ, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। ঠিক আছে? আবার ধরো এইচআর, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ হচ্ছে, এছাড়া ম্যাক্সিমাম যেগুলো আমরা ট্যাগ গুলা ব্যবহার করবো, ম্যাক্সিমাম হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগের মধ্যে আছে হচ্ছে বি ট্যাগ,
আছে আই ট্যাগ, এরপর আছে ধরো এসইউপি সাব ট্যাগ, এরপরে আছে ধরো টেবিল ট্যাগ, হ্যাঁ, এরপরে এইচটিএমএল, যে নিচেই তো একটা ট্যাগ, হ্যাঁ, এইচটিএমএল ট্যাগ। এই সবগুলো হচ্ছে মূলত কন্টেইনার ট্যাগ। ক্লিয়ার? মূল কথা হচ্ছে যে ট্যাগ গুলার শুধুমাত্র স্টার্টিং করলেই হয়, ক্লোজিং করতে হয় না, সেগুলো হচ্ছে এমটি ট্যাগ, যেগুলোকে ক্লোজিং এবং স্টার্টিং দুইটাই করতে হয়, সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। বুঝাতে পারছি? ওকে। যদি বুঝে যাও তাহলে একটা এইচটিএমএল এর মধ্যে মূলত কি কি অংশ থাকে, বা একটা এইচটিএমএল পেজের মধ্যে মূলত কি অংশ থাকে বলি শোনো। ধরো এটা যদি একটা পেজ হয়, একটা এইচটিএমএল পেজ আছে, এই পেজের এই উপরের অংশটুকুকে আমরা হেড অংশ বলি, আর নিচের অংশটুকুকে আমরা বডি অংশ বলি। প্রধান অংশ দুইটা। তাহলে হেড অংশের জন্য আমাকে মূলত কি করতে হয়, এটা একটা সাধারণ কাঠামো তোমাদেরকে দেখাচ্ছি, যে প্রথমে এইচটিএমএল দিয়ে একটা এইচটিএমএল শুরু করতে হয়। যেহেতু এটা শুরু করতে হয়, এটা ক্লোজিং করতে হবে, তার মানে এটা ঠিক একদম শেষে নিচে এখানে এই যে এইচটিএমএল দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। আগে একটা স্ল্যাশ চিহ্ন ইউজ করতে হবে, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এই পুরো পেজটার মধ্যে দুইটা অংশ থাকে, হেড অংশ এবং বডি অংশ। তার মানে আমরা এখানে হেড লিখবো। হেড শুরু করার জন্য হেড ট্যাগ দিতে হয়। আর হেড ট্যাগের ভিতরে মূলত টাইটেল থাকে, তুমি যেই বিষয়ে এইচটিএমএল পেজটা তৈরি করতেছো টাইটেল থাকে। সো টাইটেলটা হয় এখানে, টাইটেল। ওকে। দেন টাইটেল যাই থাকবে টাইটেলটা দিয়ে টাইটেলটা কি করতে হবে। আচ্ছা, এরপরে হেডটা ক্লোজ করে দিতে হবে, হেড ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমার এখানে বডি শুরু হবে, এই বডি থেকে মূলত আমার মূল এইচটিএমএল এর কাজ শুরু হবে। দেন বডির ভিতরে আমার যা যা লেখা দরকার সেটা আমরা শিখবো পরবর্তীতে। এই বডিটা আমার পরবর্তীতে এখানে ক্লোজ করে দিতে হবে। এই হচ্ছে মূলত একটা এইচটিএমএল এর সাধারণ একটা ফরমেশন, একটা কাঠামো, যে একটা এইচটিএমএল এর পেজের মধ্যে মূলত কোন কোন অংশ আমাদের লিখতে হবে। বুঝাইতে পারছি? যদি এটা বুঝে যাও, এখন আসো আমরা কিছু ট্যাগের সাথে পরিচিত হই। ধরো কিছু কিছু ট্যাগ আছে এরকম যে আম, কোন আমি ট্যাগ গুলা লিখতেছি, ট্যাগ গুলা কিভাবে লিখতে হয় সেটা লিখবো, ট্যাগের নাম লিখবো, ট্যাগ কিভাবে লিখতে হয় সেটা লিখবো, কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো তোমাদেরকে। চলো প্রথমে আমরা দেখি বি ট্যাগ। বি ট্যাগের কাজ কি? বি ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বোল্ড করে। লেখাকে কি করে? বোল্ড করে। বোল্ড করে, বোল্ড মানে কি, কোন একটা লেখারে মোটা করে দেয়। আমরা অনেক সময় দেখি না যে অনেক সময় যে কোটেশন লিখতে গেলে লেখাটা মোটা থাকে, তারপরে আমার ব্যাখ্যাটা থাকে, ওই বোল্ড ট্যাগের কাজ হচ্ছে এটা লেখাটাকে কি করে দিবে, মোটা করে দিবে। ঠিক আছে? আচ্ছা, মোটা করে দিবে। এখন এটা একটা এক্সাম্পল কি হতে পারে, ধরো আমি, আচ্ছা আমার নাম দিয়েই বলি, হ্যাঁ। ধরো এই যেরকম শুভ লেখা আছে, আমার নাম কিন্তু শুভ, বুঝছো? তো এই যে শুভ লেখাটা যদি এরকম মোটা করে থাকে, মোটা করে থাকে, এইটার যে কাজটা, এই মোটা করার কাজ হচ্ছে কার কাজ? এই বোল্ড ট্যাগের কাজ। তাইলে এই বোল্ড ট্যাগটাকে আমরা যখন এইচটিএমএল এর পেজের ভিতরে লিখবো, কিভাবে লিখবো বলো? এরকম শুভ লেখার আগে বি লিখে দিব, তারপরে নর্মালি আমরা শুভ লিখবো। লিখলে ওকে, তার মানে আমরা যদি কোনো লেখাকে যদি বোল্ড করতে চাই বা মোটা করতে চাই, তাহলে কি করব? এই বি ট্যাগটা ইউজ করব। কোন একটা যে লেখাটাকে করতে চাই সেই লেখাটার আগে স্টার্টিং ট্যাগ দিব বি, দেন লেখাটা লিখবো, তারপরে ক্লোজ করে দিব। ঠিক আছে? আবার তুমি যদি স্ট্রং ট্যাগ ইউজ করো, সেক্ষেত্রে তুমি এই লেখাটাকে কি করতে পারবা, মোটা করতে পারবা। আচ্ছা, এখন আসো, এরপর আসে হচ্ছে ইটালিক। ইটালিক মানে কি? কোন লেখাকে কি করে? ইটালিক করে। ইটালিক করে, ইটালিকের কাজটা কি? কোন লেখা যদি বেঁকে যায়, হ্যাঁ, হালকা হেলানো থাকে, এটাকে বলে ইটালিক। অনেক সময় দেখবা যে তোমরা যখন ই করো, ওই যে ব্যাখ্যামূলক প্রশ্নে লিখো, অনেক সময় বইয়ের নাম লিখো না, বইয়ের নামগুলো কিন্তু ইটালিক ভাবে লিখতে হয় ইংলিশে। সো এই ইটালিক লেখাটা কোন লেখাটাকে এরকম বাঁকা করে দেয়। SHUVO, এরকম বাঁকা যদি থাকে, তার মানে এটাকে বলা হচ্ছে ইটালিক। ক্লিয়ার? তো যে লেখাটাকে তুমি ইটালিক করতে চাও, তার আগে কি করতে হবে? এই আই ট্যাগ ইউজ করতে হবে। আই ট্যাগ ইউজ করে তুমি নর্মালি লিখবা শুভ। ওকে, আই ট্যাগ ক্লোজ করে দিবা। আমরা অনেক সময় করি কি জানো, এই লেখাটাকেই মূলত ই করে ফেলি, ওই যে ইটালিক করে লিখি, হ্যাঁ, এই মাঝখানে যে লেখাটা, বাট এটা নর্মাল লেখাই হবে। আমি যখন পেজটাকে রান করব বা পেজটাকে ওপেন করব, সেখানে কিন্তু সেটাকে আমার ইটালিক করে দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজটা কি? ইউ ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে আন্ডারলাইন করে। আন্ডারলাইন করে। আন্ডারলাইন করে লেখার নিচে যদি তুমি দাগ টানতে চাও, আন্ডারলাইন করতে চাও, সেটাকে ইউ ট্যাগের মাধ্যমে করতে হবে। কিরকম সেটা? ধরো SHUVO নিচে আন্ডারলাইন করা আছে, এরকম করতে চাইলে তোমাকে কোনটা ইউজ করতে হবে? এই বি ট্যাগটা ইউজ করতে হবে। কিভাবে করবা? যে শব্দটাকে করতে চাও তার আগে ইউ দিবা, ইউ ট্যাগ দিবা, দেন নরমালি লিখবা শুভ, আর হচ্ছে ইউ ট্যাগ করে ক্লোজ করে দিবা। ক্লিয়ার? এখানে কিন্তু আন্ডারলাইন করা যাবে না, এটা ওই পেজের মধ্যে আন্ডারলাইন করে দেখাবে। ঠিক আছে? এই ছিল এটা সাধারণ যে তিনটা ট্যাগ দেখলাম, বি ট্যাগ, আই ট্যাগ এবং ইউ ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা ট্যাগ দেখবো, কয়েকটা ট্যাগ দেখে তারপরে এক্সাম্পল করবো। ঠিক আছে? চলো, যে ট্যাগ গুলা বারবার পরীক্ষায় আসে, ধরো তুমি যদি কোনো লেখাকে আহ এই যে আরেকটা ট্যাগ আছে হচ্ছে SUP, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপার সুপারস্ক্রিপ্ট। ওকে। সুপারস্ক্রিপ্টের কাজ কি? সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে কোনো লেখার উপরে বা কোনো শব্দের উপরে পাওয়ার নিয়ে আসা।
ধরো আমি যদি এটা এরকম লিখি যে একটা শব্দ যে A²B, A²B এর উপর যে স্কোয়ার আছে এই স্কোয়ারটার জন্য আমরা মূলত সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি। তাহলে এটাকে আমরা ট্যাগের মধ্যে কিভাবে লিখবো? এ নর্মালি লিখবো, লিখে যেই জায়গাটা সুপারস্ক্রিপ্ট করতে হবে তার ঠিক আগে, ছিল 2 কে সুপারস্ক্রিপ্ট করতে হবে তার আগে কি করতে হবে? সুপ লিখবো, দেন 2 লিখবো, দেন সুপ ক্লোজ করে দিব, তারপরে যা আছে বি সেটা সেভাবে লিখে দিব। ক্লিয়ার? তার মানে এই 2টা তখন উপরে চলে যাবে, পাওয়ারের মতো দেখাবে। ওকে, দেন আছে হচ্ছে সাব। সাব মানে কি? সাবস্ক্রিপ্ট। ওকে, সাবস্ক্রিপ্টের কাজ কি? কোনো লেখার নিচে চলে আসা, খাত। আমরা এরকম লিখি না যে পানির পানির সংকেত H2O, এই যে টুটা নিচে থাকে এটাকে বলে হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, এটা কিভাবে লিখবো? এইচ, তারপর লিখবো হচ্ছে সাব, দেন টু, তারপরে হচ্ছে সাব ক্লোজ করব, দেন ও। ক্লিয়ার? এই সুপারস্ক্রিপ্ট এন্ড দেন হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, এখন আসো স্ট্রাইক অথবা ডেল। স্ট্রাইক ট্যাগ আছে একটা, হ্যাঁ, স্ট্রাইক। এই স্ট্রাইক ট্যাগের কাজ কি? ধরো কোনো লেখাকে কেটে দিতে, কোনো লেখাকে কি, লেখাকে কেটে দেওয়া, কেটে দেওয়ার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। কিরকম সেটা? ধরো আমি যদি এভাবে লিখি যে SHUVO, এরপর এরকম কেটে দিচ্ছে, তার মানে কি শুভ নিষিদ্ধ। সো এরকম যদি থাকে তখন আমরা এখানে কি উল্লেখ করব? এই যে স্ট্রাইক, স্ট্রাইক দিয়ে লিখবো হচ্ছে SHUVO, দেন হচ্ছে স্ট্রাইকটা ক্লোজ করে দিব। আচ্ছা, সেম কাজটা কিন্তু আমরা অন্য আরেকটা ট্যাগের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে ডেল। এই যে ডেল ট্যাগের মাধ্যমে মূলত আমরা এই সেম কাজটা করতে পারি। ঠিক আছে, এই ছিল মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ ট্যাগ। চলো এগুলোর মাধ্যমে আমরা একটা এক্সাম্পল দেখি। এগুলোর মাধ্যমে একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এর আগে আরেকটা কথা তোমাকে একটু বলে রাখা দরকার। যদি কোনো লাইন শেষ হয়ে যায়, কোনো একটা লাইন শেষ হয়ে গেলে পরের লাইনে আসার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ, ক্লিয়ার? তার মানে কি, পরের লাইনে যাওয়ার জন্য লিখে রাখো পরের, পরের লাইনে যেতে, পরের লাইনে যেতে। ক্লিয়ার? আচ্ছা, এই পরের লাইনে যেতে, এখন ধরো পরের লাইনে যাওয়ার জন্য আমাকে বিয়ার ট্যাগটা কেন ইউজ করতে হবে এটা আমরা একটু দেখবো, হ্যাঁ, এখনই দেখবো। আপাতত এটুকু লিখে রাখো পরের লাইনে যাওয়ার জন্য, আর লিখে রাখো এটি একটি এমটি ট্যাগ। এটি একটি কি? এমটি ট্যাগ। এটার জন্য কি লাগে না, কোনো ক্লোজিং লাগে না, শুধুমাত্র এক জায়গায় দিলেই হয়। হয় কোন যে লাইনটা থেকে তুমি পরের লাইনে যাবা, এই প্রথম লাইনটার শেষে অথবা দ্বিতীয় যে লাইনে গেছো সেই লাইনের প্রথমে, যে কোনো এক জায়গায় দিলেই হবে। ক্লিয়ার? এটা ছিল এমটি ট্যাগ। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা এরকম যে আই লাভ মাই কান্ট্রি, বাংলাদেশ। এটা ধরো বোল্ড করা আছে, হ্যাঁ, আবার ধরো আন্ডারলাইন করা আছে। বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। ওকে, আচ্ছা, তারপরে ঢাকা ইজ হার ক্যাপিটাল। ওকে, এই এই যে পুরো এই যে পুরো লেখাটা আছে, এই লেখাটাকে তোমার একটা একটা এইচটিএমএল পেজে লিখতে হবে। ঠিক আছে, চলো এটা একটু ট্রাই করি। এটা ট্রাই করার জন্য আমাকে দেখো এখানে কি কি আছে। আই লাভ মাই কান্ট্রি, কান্ট্রি নিচে আন্ডারলাইন করা আছে। দেন পরের লাইনে এসে বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল, বাংলাদেশ অনেক সুন্দর, এখানে বাংলাদেশ বোল্ড করা আছে আবার আন্ডারলাইন করা আছে। ঢাকা ইজ, ইজটা কি আছে উপরে? সুপারস্ক্রিপ্ট আছে। হার হচ্ছে ইটালিক আছে, ক্যাপিটাল হচ্ছে স্ট্রাইক করা আছে। ওকে, ফাইন। তো এখন কাজ কি? চলো এইচটিএমএল এর জন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে এইচটিএমএল ট্যাগ ইউজ করা। এইচটিএমএল ট্যাগ দিলাম, ঠিক আছে। এখন এটার জন্য কি হেড আছে? যদি কোনোটার হেড না থাকে তাহলে আমরা সরাসরি হেড দিয়ে হেড এভাবে ক্লোজ করে দিতে পারি, অথবা হেড না দিলেও চলে, কোনো সমস্যা নেই, কারণ এটার কোনো হেড নাই। ওকে, আচ্ছা, এখন আসো বডিতে আসো। বডি, ওকে। এখন দেখো এই সবটাকে একটা প্যারাগ্রাফের মতো না, তুমি চাইলে কিন্তু এটা একটা পি ট্যাগের ভিতরে লিখতে পারতা। আমরা এখানে একটা পি ট্যাগ লিখে দাও তো, এরকম যে একটা পি ট্যাগ হচ্ছে এই যে এটা, পি ট্যাগ হচ্ছে কোনো প্যারাগ্রাফ লিখতে ব্যবহার করা হয়। কোনো প্যারাগ্রাফ, কোনো প্যারাগ্রাফ অথবা অনুচ্ছেদ লেখার জন্য আমরা মূলত এই পি ট্যাগটা ব্যবহার করি। ঠিক আছে, ওকে, তাহলে এটা লেখা হলো। এরপরের কাজ কি? চলো আমরা এখন সরাসরি এই বডির ভিতরে
পি দিয়ে শুরু করি, কারণ আমি যে অনুচ্ছেদটা যে প্যারাগ্রাফটা লিখবো তার সাথে আমি পি ট্যাগ ইউজ করলাম। ওকে, পি ট্যাগের ভিতরে কি প্রথম আই লাভ মাই কান্ট্রি, সো আমি এখানে লিখলাম কি আই লাভ মাই মাই ওকে কান্ট্রি, কান্ট্রিকে আন্ডারলাইন করা আছে, সো আমাকে এখানে ইউ ট্যাগ ইউজ করতে হবে, ইউ ট্যাগ দিয়ে লিখবো কি কান্ট্রি। ওকে, দেন ইউ ট্যাগ ক্লোজ করে দাও। আচ্ছা, ক্লোজ করে দেখো লাইন কিন্তু আমার শেষ, তাই না? লাইন যেহেতু শেষ তখন আমাকে এখানে কি ইউজ করতে হবে, বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ ইউজ করা মানে এখন থেকে লাইনটা নিচে চলে আসবে। ক্লিয়ার? আর তুমি যদি এখানে বিআর ট্যাগটা ইউজ না করো তখন কি করবে জানো, সে পুরো লেখাগুলোকে এক লাইনে দেখাবে। ক্লিয়ার? এই কারণে যেখানে লাইনটা শেষ ওই জায়গায় বিআর ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা, যদি এখানে জায়গা না থাকতো আমি নিচে লিখতাম, কোনো সমস্যা নেই, একই কথা। ওকে, এরপর আসো বাংলাদেশ। বাংলাদেশ কথাটা বোল্ড করা আছে আবার আন্ডারলাইন করা আছে, তাহলে আমি আগে কি করব, আগে বোল্ড করলাম, দেন আন্ডারলাইন করলাম। ঠিক আছে, লিখবো বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, এখন কথা হচ্ছে যে যেই জায়গাটাতে মানে যেখানে আমি যেটা আমি পরে দিছিলাম, যেখানে ইউ ট্যাগটা পরে ইউজ করছি, তো সেক্ষেত্রে ইউ ট্যাগটা আগে ক্লোজ করতে হবে। ইউ ট্যাগ আগে ক্লোজ করতে হবে, দেন বি ট্যাগ ক্লোজ করব। বি ট্যাগ ক্লোজ করলাম, ঠিক আছে। ইজ ভেরি বিউটিফুল, তাহলে ইজ, দেখো আমার এখানে কিন্তু জায়গা নেই, আমি এখানে চিপাচিপি করবো না, নর্মাল নিচে চলে আসবো, কারণ আমি যদি বিআর ট্যাগ ইউজ না করি তাহলে কিন্তু ওই পেজে এটাকে নিচের লাইনে দেখাবে না। ক্লিয়ার? তাহলে আমি সরাসরি নিচে চলে আসতে পারি, ইজ ভেরি বিউটিফুল। ওকে, শেষ। আচ্ছা, এখন আমার এখানে লাইন শেষ, এখানে আমি বিআর ট্যাগ ইউজ করবো, দেন আবার পরের লাইনে শুরু করব। পরের লাইনে বলা আছে ঢাকা, এই লিখলাম ঢাকা। ঢাকার পরে ইজ কি, ইজ হচ্ছে সুপারস্ক্রিপ্ট আছে, সো আমাকে এখানে সুপ ইউজ করতে হবে, এস ইউ পি, তারপর লিখবো ইজ, এস ইউ পি, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে হার, হার হচ্ছে ইটালিক, সো আই ট্যাগ ইউজ করে লিখবো হার, দেন আই ট্যাগটা ক্লোজ করে দিব। ক্যাপিটালটা হচ্ছে ডেল, তাই না? ডিইএল, ডেল দিয়ে লিখবো হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল। ওকে, দেন ডেলটা ক্লোজ করে দিব। ডেল, আমি বলছিলাম যে স্ট্রাইক এবং ডেল দুইটাই হচ্ছে কোনো লেখাকে কেটে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ওকে, দেন দেখো আমার পুরো লেখাটা শেষ। এই যে আমি পি ট্যাগটা শুরু করছিলাম না, পিও একটা কন্টেইনার ট্যাগ, সো আমি এখানে পিটাকে এখানে ক্লোজ করে দিলাম। আমি চাইলে পির সোজা এখানেও ক্লোজ করতে পারতাম, একই কথা। ওকে, দেন কাজ কি, বডিটাকে ক্লোজ করা। এই যে আমি ঠিক বডি যেখানে শুরু করছিলাম তার একটু এপাশ থেকে কিন্তু আমি প্যারাগ্রাফ লেখা শুরু করছি, যেন এই বডিটা খুব সহজে আমার চোখে পড়ে। So আমি এই বডির ঠিক নিচে বডিটা ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব, এন্ড দেন এইচটিএমএল এর ঠিক নিচে আমি এইচটিএমএল ক্লোজ করে দিব। বুঝাইতে পারছি? এই হচ্ছে সাধারণ যে কোনো প্যারাগ্রাফ টাইপ, প্যাসেজ টাইপ লিখিত যে আমাদের এইচটিএমএল কোডিং গুলো আছে, তোমরা এইভাবে ঠিক লিখে ফেলবা। কোনটা কোন ট্যাগ অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখানে কয়েকটা ট্যাগ ইউজ করছি, পি ট্যাগ, বডি ট্যাগ, হেড ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, এবং লেখার ভিতরে আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, ডেল, সুপারস্ক্রিপ্ট। ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানাও এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝে যাও তাহলে খুব গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে তোমাদের প্রায়শই প্রশ্ন আসে, বিশেষ করে আহ টেবিল, তারপরে হচ্ছে লিস্ট, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, বলো এই সাধারণ বিষয়গুলো তোমরা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এখন আসো আমরা লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব, LIST, লিস্ট। আচ্ছা, লিস্ট হয় দুই ক্যাটাগরির। কয় ক্যাটাগরির মনে রাখবে? দুই ক্যাটাগরির, একটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এবং অন্য আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, আচ্ছা একটু তুলে লিখি, আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? একটা অর্ডার লিস্ট এবং অন্য আরেকটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? অর্ডার লিস্টের জন্য আমরা OL ট্যাগ ব্যবহার করি, এবং আনঅর্ডার লিস্টের জন্য আমরা UL ট্যাগ ব্যবহার করি। এখন কোনটা অর্ডার এবং কোনটা আনঅর্ডার বলি, যেগুলোকে তুমি 1 2 3 4 করে মার্কিং করতে পারবা। ঠিক আছে, মার্কিং করা যায়, সিরিয়াল করা যায়, সেটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং যেটাকে সিরিয়াল করা যায় না, 1 2 3 ক্রম আকারে সাজানো যায় না, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এরকম কয়েকটা আছে। অর্ডার লিস্টের মধ্যে প্রথম যেটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের ডিফল্ট হিসাবে, মানে তুমি যদি অর্ডার লিস্টের টাইপটা ব্যবহার না করো তাহলে সে সবসময় 1 2 3 4 এই আকারে অর্ডার লিস্টটা দেখাবে। ঠিক আছে, অর্ডার লিস্টের এই 1 2 3 এর পরে আসবে ABCD, ক্যাপিটাল লেটারে, দেন স্মল লেটারে ABCD, এটা আবার তোমার রোমান চিহ্ন যেটা 1 2 3, তারপর হচ্ছে 4। এই চার ক্যাটাগরির অর্ডার লিস্ট তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যেটা হয়, প্রথমেই হয় হচ্ছে তোমার এই যে এরকম চিহ্ন, এটাকে বলা হচ্ছে বুলেট, ছোট করে কালো ফোটা ফোটা থাকবে, এটাকে বলে কি বুলেট। আর মনে রাখবে আনঅর্ডার লিস্টে এই বুলেট হচ্ছে
এই বুলেটটা হচ্ছে ডিফল্ট হিসেবে সবসময় থাকে। তুমি যদি আনঅর্ডার লিস্ট ইউজ করো তখন সে এই ডিফল্ট হিসেবে বুলেটটাকে কাউন্ট করবে। বুলেট ছাড়া আর কি আছে? ধরো এই যে এরকম সার্কেল থাকতে পারে, এরকম সার্কেল থাকতে পারে, তার মানে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সার্কেল। ওকে। অথবা এই যে এরকম কালো বড়, কালো করে এরকম যদি বড় থাকে তাহলে সেটাকে আমরা ডিস্ক বলবো। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ডিস্ক। আর সর্বশেষ এই যে এরকম স্কোয়ার থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে 4 ক্যাটাগরির অর্ডার লিস্ট এবং 4 ক্যাটাগরির আনঅর্ডার লিস্ট। আমরা এখন দেখবো এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট গুলাকে কিভাবে পরীক্ষার খাতায় আমরা অ্যান্সার করব। চলো দেখো, প্রথমে আমরা দেখতেছি হচ্ছে কিছু অর্ডার লিস্ট। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তারপরে 1 2 3 যেহেতু দেয়া আছে তার মানে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করবো বলছিলাম? অর্ডার লিস্টের জন্য আমরা এই ওএল ট্যাগ ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা চলো এটাকে আমরা এখন এইচটিএমএল কোডের মাধ্যমে লিখি। প্রথমে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল, লিখলাম। তারপরে যেহেতু হেড নাই, হেড দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি বডি থেকে লিখি। এই যে বডি শুরু করলাম। বডির মধ্যে কি লেখা আছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এতটুকু হচ্ছে সাধারণ লেখা। তো এটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিব, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, শেষ। এরপরে এখান থেকে মূলত অর্ডার লিস্ট শুরু হয়ে গেছে। অর্ডার লিস্টের জন্য আমরা ওএল ইউজ করব। ঠিক আছে, দেন অর্ডার লিস্ট যখন শুরু করে দিলাম, এরপরে হচ্ছে আমার প্রত্যেকটা লিস্ট। প্রথম লিস্টে কে আছে? রাফি। সেকেন্ড লিস্টে রানা। থার্ড লিস্টে রাজু। সো আমি এখানে লিখবো কি? এল আই দিয়ে লিখবো হচ্ছে রাফি। এখানে কিন্তু নাম্বারিং করার প্রয়োজন নাই, কারণ বলছিলাম যে ওএল তুমি যখন দিবা তখন ডিফল্ট হিসেবে সে 1 2 3 ধরে নিবে। ঠিক আছে, এরপরে কি দিব? আবার লিস্ট দিয়ে লিখবো হচ্ছে রানা। দেন আমি লিস্টটাকে ক্লোজ করে দিলাম। আবার লিস্ট দিয়ে লিখবো হচ্ছে রাজু। ওকে, দেন আবার লিস্ট ক্লোজ করে দিলাম। যেহেতু আমার লিস্ট শেষ, এখন আমি এখানে ওএলটা ক্লোজ করে দিব। দেন আমি এখানে বডি ক্লোজ করে দিব। ওকে, তারপরে সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করে দিব। বুঝাতে পারছি? তুমি যখন এটাকে রান করবা তখন সে এই লিস্ট আকারে এটাকে 1 2 3 করে দেখাবে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরো এই জায়গাটাকে, মানে আমি পুরো এটাই ঠিক রাখি, ঠিক রেখে ভেতরের যে প্রবলেমস গুলো তোমাদের পরীক্ষায় দেয় সেগুলো একটু তোমাদেরকে দেখাই। তো এখানে 1 2 3 না দিয়ে সে করলো কি, যে তোমাকে দিল হচ্ছে 4 5 6, 4 5 6, 1 2 3 বাদ। তখন কাজ কি? তখনও তো এটা একটা অর্ডার লিস্ট, তাই না? ওকে, তাহলে সব সেম থাকবে। এখানে আমি ওএল দিব। ওএল দিয়ে জাস্ট এখানে একটা ছোট একটা কাজ করতে হবে। স্টার্ট হয়েছে থেকে 4 থেকে। দেন আমি এখানে লিখবো ওএল স্টার্ট ইকুয়াল টু 4। শেষ, কাজ এটাই। দেন তুমি যখন লিস্ট ওপেন করবা, এই প্রথম লিস্ট হবে 4 নাম্বার, পরের লিস্ট হবে 5 নাম্বার, পরের লিস্ট হবে 6 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি একটু চালাক হও, আমাকে কিন্তু একটা প্রশ্ন করবা যে ভাইয়া, এখানে আমরা লিস্ট ইউজ না করে সাধারণত আমি সবটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করে আমি এখানে পি ট্যাগ দিলাম, দিয়ে আমি লিখলাম যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস লিখলাম, লিখে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে আমি এখানে চলে আসলাম, এসে 4 ইন্টু রাফি লিখে আবার বিআর ইউজ করে এখানে আসলাম, 5 ইন্টু রানা লিখে এভাবে আসলাম। এভাবে করলেও তো হয়। হ্যাঁ, অবশ্যই হয়, এই সেম রেজাল্ট দেখাবে। কিন্তু আসলে লিস্ট কেন ব্যবহার করা হয়? তোমাদের খ নাম্বার একটা প্রশ্ন আসে যে লিস্ট ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রয়োজনীয়তাটা হচ্ছে, আমি তো শুধুমাত্র 4টা 5টা লিস্ট লিখবো না রে বাবা। আমরা ধরো এমন একটা লিস্ট লিখবো যেখানে 1000 2000 3000 তথ্য আছে, 3000 লিস্ট আছে। তখন কিন্তু তুমি 3000টা এরকম বিআর 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 করে লিখবা, এটা প্যারাদায়ক হয়ে যাবে না? এই কারণে মূলত হচ্ছে লিস্ট। শুধু এটাও না, আরেকটা ব্যাপার আছে। ধরো তুমি 1000টা তথ্য দিছো, 1000টা লিস্ট লিখছো, এখন এখান থেকে 5টা লিস্ট বাদ দিতে হবে অথবা 5টা লিস্ট যোগ করতে হবে, তখন কি প্যারা হবে? কি হবে জানো? ধরো তুমি 1 থেকে 1 2 3 করে তুমি 1000-এ আসছো। এই ধরো ভেতরে 601 থেকে 10টা বাদ, হ্যাঁ, 10টাকে কেটে দিতে হবে। তখন তুমি যদি 601 থেকে 610 পর্যন্ত এগুলাকে কেটে দাও, কেটে দিয়ে যখন তুমি রান করো তখন কিন্তু তোমার এখানে ওই 1000টাই দেখাবে। সে কিন্তু আর কমাবে না, মাঝখানে একটা বড় গ্যাপ থেকে যাবে। ঠিক আছে, তো এই কারণে আর তুমি যদি ঠিক করতে চাও তাহলে পরে আবার যে এই যে 500 গুলা, 500 প্রায় 500-র মতো তোমার লিস্ট আছে, সবগুলাকে আবার নাম্বারিং চেঞ্জ করতে হবে। তার মানে কোনো একটা লিস্ট করার পরে সেটাকে যদি সংযোজন বা বিয়োজন করতে হয়, তখন তোমাকে কিন্তু পুরো লিস্টটা আবার ওই 1 2 3 4 করে চেঞ্জ করতে হবে। কিন্তু এই লিস্টের মাধ্যমে এভাবে তুমি যদি ট্যাগ ইউজ করে, লিস্ট ট্যাগ ইউজ করে করো, তখন তুমি এখানে 10টা বাদ দাও, 20টা বাদ দাও, 50টা ঢুকাও, তখন সে অটোমেটিক্যালি নাম্বারিংটা করে ফেলবে। তখন তোমাকে আর পুরো যে লাইন সিরিয়াল সেটাকে আর কি করতে হবে না,
মডিফাই করতে হবে না। বুঝাইতে পারছি প্রয়োজনীয়তাটা কি? তো মূল কথা হচ্ছে এটাই, যে কোনো একটা লিস্ট তৈরি করা হবে এটার জন্যই, যে এক হচ্ছে যে আমাকে নাম্বারিং করতে হবে না, দ্বিতীয়ত হচ্ছে নাম্বারিং ভুল হওয়ার কোনো চান্স নাই, তৃতীয়ত হচ্ছে তুমি পরবর্তীতে এখানে কোনো কিছু সংযুক্ত করবা বা বিয়োজন করবা, সেক্ষেত্রে তোমার নাম্বারিং নিয়ে কোনো প্যারায় পড়তে হবে না, সে অটোমেটিক্যালি নাম্বারিংটা করে নেবে। ক্লিয়ার? এই ছিল মূল কথা। তো যখন 4 5 6 বা 1 থেকে শুরু হবে না, অন্য কোনো কিছু থেকে শুরু হবে, তখন জাস্ট আমি যেই নাম্বার থেকে শুরু হয়েছে স্টার্ট ইকুয়াল টু দিয়া কোটেশনের ভিতরে সেই নাম্বারটা লিখে দিব, সেটাই হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে। যদি বুঝে যাও, এখন হচ্ছে পরের ধাপে আসো। ধরো এখানে 1 2 না দিয়ে দিলে হচ্ছে এ বি সি, তখন কাজ কি? যদি এ বি সি দেয় তখন কাজ হচ্ছে এখানে আরেকটু কাজ করতে হবে। এটা একটা অর্ডার লিস্ট নিঃসন্দেহে, কারণ আমি বলছিলাম অর্ডার লিস্ট হচ্ছে 4 ক্যাটাগরির, এবিসি ওয়ান কাইন্ড অফ অর্ডার লিস্ট। তখন ও এল দিয়ে তোমাকে টাইপ দিতে হবে, টি ওয়াই পি ই। টাইপ ইকুয়াল টু কি? টাইপ ইকুয়াল টু প্রথমটা লিখে দিবা এ। যদি বড় হাতের এবিসি থাকে তখন এই ক্যাপিটাল এ লিখবা, ছোট হাতের এবিসি থাকলে ক্যাপিটাল এ লিখবা, সরি স্মল এ লিখবা, রোমান চিহ্ন থাকলে রোমান চিহ্নের প্রথম সংখ্যাটা লিখবা। তাহলে তোমার এটা লিস্ট অটোমেটিক্যালি এবিসি তে কনভার্ট হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানাও এই অর্ডার লিস্টটা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? ওকে, যদি বুঝে যাও, এখন আরেকটা কাজ দেখাই। ধরো সেখানে এবিসি না দিয়ে ধরো এখানে দিল ডি ই এফ, ছোট হাতের স্মল লেটারে, তখন কাজ কি? তখন কাজ দুইটা, এখানে টাইপ দিতে হবে আবার স্টার্ট দিতে হবে, দুইটাই দেয়া লাগবে। তাহলে টাইপ হবে এ। দেখো শুরু হয়েছে ডি থেকে, কিন্তু আমি শুরুটা কোত্থেকে দিব? ওই প্রথম যেটা সেটা দিতে হবে এ। এ দিলাম, আর স্টার্ট দিব, স্টার্ট ইকুয়াল টু কোত্থেকে স্টার্ট হয়েছে? এ বি সি ডি, 4 নাম্বার থেকে স্টার্ট হয়েছে। তো স্টার্ট ইকুয়াল টু 4। স্টার্ট ইকুয়াল টু 4। বুঝাইতে পারছি? বলো, অর্ডার লিস্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে এখনই বলো, ঠিক আছে, আমি সলভ করে দিব। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম পানি 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 হয়ে যাবে ইনশাল্লাহ। অর্ডার লিস্ট হয়ে গেলে এখন আমরা আনঅর্ডার লিস্টটা দেখবো। চলো দেখি। ওকে, এখন আমরা সেম ক্যাটাগরির একটা আনঅর্ডার লিস্ট দেখি। আনঅর্ডার লিস্টের জন্য আমার কাজ কি? কোন ট্যাগ ইউজ করতে হয়? এই যে ইউএল ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার প্রথম এইচটিএমএল নিব, এইচটিএমএল নিলাম, দেন বডি নিব। আচ্ছা, বডির ভিতরে কি লেখা আছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, যেভাবে আছে সেভাবেই আগের মতোই, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ওকে, দিলাম এই পর্যন্ত। এখন দেখো একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য কাজ কি? আমার ইউএল ট্যাগ ইউজ করব। আর বলছিলাম যে এটা হচ্ছে একটা বুলেট, বুলেট চিহ্নের জন্য টাইপ দিতে হয় না, ডিফল্ট হিসাবে বুলেট ইউএল দ্বারাই বোঝায়। So আমি সরাসরি এখন লিস্ট ইউজ করব। লিস্টের মধ্যে লিখবো হচ্ছে রাফি, লিস্ট ক্লোজ করে দিলাম। আবার লিস্টের মধ্যে লিখবো হচ্ছে রানা, সো লিস্ট ক্লোজ করে দিলাম। আবার লিস্টের মধ্যে লিখবো হচ্ছে রাজু। ওকে, লিস্ট ক্লোজ করে দিলাম। দেন আমি ইমেলটা ক্লোজ করব, আর এরপরে বডি ক্লোজ করব। বডি ক্লোজ করার পরে যেহেতু এইচটিএমএল আছে আমার এখানে, এইচটিএমএল ও ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার? বলো বুঝতে পারছো কিনা? খুবই সহজ। আচ্ছা, যদি এখানে বুলেট না থেকে যদি সার্কেল থাকতো, এই যে এরকম সার্কেল দেয়া থাকতো, তখন কাজ কি? তখন যে ইউএল এর মধ্যে আমার জাস্ট টাইপটা অ্যাড করে দিতাম। টাইপ ইকুয়াল টু লিখে লিখে দিতাম হচ্ছে সার্কেল। টাইপ ইকুয়াল টু সার্কেল, আর অবশ্যই এটা কোটেশনের ভিতরে লিখতে হবে। টাইপ ইকুয়াল টু, তারপর কোটেশনের ভিতরে সার্কেল লিখে দিতে হবে। এরপরে তুমি যখন লিস্টটা লিখবা, ওই লিস্টটা বুলেট না থেকে সার্কেল হয়ে যাবে। ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টটা দেখলাম তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট থেকে তোমাদের প্রায়শই প্রশ্ন আসে, এটা খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা চলো, এখন এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে অনেক সময় দেখবা কি একটা লিস্টের ভিতরে আবার অন্য একটা লিস্ট ঢুকে গেছে, এটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। ধরো আমি যদি বলি, ধরো বলা আছে আই লাইক, এক নাম্বার বলা আছে ধরো কফি, 2 নাম্বার বলা আছে টি। আচ্ছা, টি এর ভিতরে তখন আবার এ দিয়ে বলা আছে গ্রিন টি, বি নাম্বারে বলা আছে ব্ল্যাক টি, ব্ল্যাক টি। ঠিক আছে? আবার 3 নাম্বারে বলা আছে ধরো মিল্ক। এই যে লেখাটা আছে বা এই যে লিস্টটা আছে, এই লিস্টটাকে বলছে তোমাকে এইচটিএমএল কোডিং করতে হবে। ঠিক আছে? দেখো 1 2 পর্যন্ত স্বাভাবিক, কিন্তু 2 এর ভিতরে আবার আরেকটা লিস্ট চলে আসছে, দেন আবার 3। তার মানে কফি, কফি টি মিল্ক, এই তিনটা হচ্ছে সেম লিস্ট, মাঝখানে একটা টি এর ভিতরে আরেকটা লিস্ট ঢুকে গেছে, এটাকে আমরা বলবো নেস্টেড লিস্ট। ওকে, তো এটাকে কেমনে করব? দেখো প্রথমে আমার কাজ হচ্ছে এইচটিএমএল নেয়া, এইচটিএমএল নিলাম, দেন কাজ হচ্ছে বডি। ওকে, বডির ভিতরে কি আছে? প্রথমে আই লাইক দিব। ঠিক আছে?
আচ্ছা, তো প্রথমে আমরা লিখবো হচ্ছে আই লাইক। ওকে, শেষ। এরপর এটা একটা অর্ডার লিস্ট, সো আমি এখানে ও এল দিলাম। ডিফল্ট যেহেতু 1 2 3 টাইপ লিখতে হবে না, এখানে আমি লিস্ট দিব। এই লিস্টটা দিয়ে কি লিখবো? কফি। এই যে কফি লিখলাম, লিস্ট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, লিস্টটা আমি এখানে ক্লোজ করে দিলাম। লিস্টের পরে সেকেন্ড লিস্ট, সেকেন্ড লিস্টটার মধ্যে আছে হচ্ছে টি, টি এ ই, টিটা লিখে। আচ্ছা, এখানে কিন্তু আর কি করা যাবে না, এই লিস্টটা ক্লোজ করা যাবে না, কারণ তুমি যদি এখানে লিস্ট ক্লোজ করে দাও, দেন যদি লিস্ট ওপেন করো নাম্বার 3 চলে আসবে, রাইট? তো এই যে জায়গায় দেখবে যে নেস্টেড আছে, সেখানে লিস্টটা ওপেন করবা ঠিকই, কিন্তু সেই লিস্টটা কি করবে না, ক্লোজ করবে না। ক্লোজ না করে এখানে যেই লেখাটা আছে, যে লিস্ট, সেই লিস্টটাকে ক্লোজ করতে হবে। দেন এই ভেতরে এটা হচ্ছে একটা, আবার একটা অর্ডার লিস্ট, টাইপ হচ্ছে এ। সো এখানে আমি লিখবো কি, ও এল টাইপ ইকুয়াল টু এ। ঠিক আছে, ও এল টাইপ ইকুয়াল টু এ। আচ্ছা, দেন এখানে প্রথম যে লিস্টটা আছে, এটা হচ্ছে লিস্ট দিয়ে লিখবো হচ্ছে গ্রিন টি, গ্রিন টি। এই লিস্ট ক্লোজ করলাম। আবার লিখবো হচ্ছে নাম্বার 2 দিয়ে ব্ল্যাক টি। এখানে লিস্টটা ক্লোজ করলাম। ঠিক আছে, দেন আমার এই অর্ডার লিস্টটা তো শেষ, রাইট? এই অর্ডার লিস্ট যেহেতু শেষ, তাই আমি এখানে ওয়েলটা ক্লোজ করব। এই ওয়েলটা ক্লোজ করার পরে আমি এই যে টি এর যে লিস্টটা রাখছিলাম, সেই লিস্টটা এখন আমার এখানে ক্লোজ করতে হবে। সেই লিস্টটা যখন আমার এই জায়গাটা শেষ হয়ে যাবে, এই জায়গাটা শেষ হলে তখন গিয়ে আমার এই টি এর লিস্টটা আমরা ক্লোজ করব। দেন পরে যখন আমি আবার লিস্ট ওপেন করব, তখন আমার 3 নাম্বার লিস্টটা চালু হবে। ঠিক আছে, ওকে। নিচে যেহেতু জায়গা নাই, আমরা একটু এই পাশে লিখি। এই লিস্ট শেষ করার পরে আমার 3 নাম্বার যে লিস্ট, সেটা লিখবো। 3 নাম্বার লিস্ট হচ্ছে মিল্ক। সো মিল্ক লিখে এখানকার লিস্টটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এই লিস্ট কি ছিল? এই লিস্ট ছিল মূলত এই যে অর্ডার লিস্ট, সেই অর্ডার লিস্টের অংশ। দেন যেহেতু লিস্ট শেষ, আমাকে মূল অর্ডার লিস্টটা ক্লোজ করতে হবে। সো আমি এখানে ওয়েল ক্লোজ করব। ওয়েল ক্লোজ করার পরে আমার এখানে বডি ক্লোজ করতে হবে। সো আমি এখানে বডি ক্লোজ করব। বডি ক্লোজ করার পরে সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করতে হবে। বলো আমাকে, এই লিস্টের যে কাজগুলো আমরা শিখলাম, এই সবগুলো তোমরা বুঝতে পারছো কিনা ভালো করে? যদি তোমরা এই অংশটুকু বুঝে যাও, তাহলে পরের অংশটুকু বুঝে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানাও, আর আগামী অংশটুকু খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে হাজির হব। আর এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো পর্যন্ত তোমরা একটু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। চলো, গত ক্লাস অব্দি আমরা কি কি শিখছিলাম একটু মনে করি। ফার্স্ট অফ অল আমরা শিখছিলাম হচ্ছে সাধারণ যে ছোট ছোট ট্যাগ গুলা ছিল, এগুলোর মধ্যে ছিল বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ। ঠিক আছে, প্যারাগ্রাফ শিখছিলাম, সেই সাথে এসইউপি শিখছিলাম, এসইউবি এটা শিখছি। আবার বিআর ট্যাগ, পরের লাইনে আসার জন্য বিআর ট্যাগ, স্ট্রাইক, টেল, এগুলো আমরা শিখছি। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। অর্থাৎ যদি দেখো কোনো একটা পেজের মধ্যে লিঙ্ক যুক্ত করা আছে, সেই লিঙ্কটা আমরা কিভাবে যুক্ত করব সেটা আজকে ক্লাসে শিখবো। আগে বলি, এই লিঙ্ক হচ্ছে 2 ক্যাটাগরির থাকে। এটা আগে আমাকে জানতে হবে। লিঙ্ক 2 ক্যাটাগরির থাকে। একটা কি, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ওকে। আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ওকে। এটা কেমন, ধরো একটা পেজ এরকম ভাবে দেয়া আছে। এটা হচ্ছে ধরো তোমার স্কুল বা তোমার কলেজের, তোমার কলেজের একটা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের একটা পেজ এটা। ঠিক আছে, এখানে ধরো লেখা আছে গুগল, GOOGLE, গুগল। নিচে ছোট করে আন্ডারলাইন করা আছে, তার মানে গুগলে তুমি ক্লিক করলে সে সরাসরি তোমাকে গুগল ফর্মে নিয়ে যাবে। তার মানে এই যে লিঙ্কটা যুক্ত করা হয়েছে, এটা কি তোমার কলেজের নিজেদের নিজেদের কোনো পেজ বা নিজেদের কোনো কিছু না, নিজেদের না, এটা হচ্ছে সম্পূর্ণ বাইরের, ওয়ার্ল্ড ওয়াইড একটা লিঙ্ক। সো এটাকে আমরা বলবো এক্সটার্নাল লিঙ্ক। আবার ধর আমি যদি বলি যে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লাস 10 নামে আরেকটা লিঙ্ক করা আছে। তার মানে তুমি যদি এখানে ক্লিক করো, তাহলে ক্লাস 10 এর যে পেজটা আছে, সেই পেজে চলে যাবে। সেখানে গিয়ে হয়তো বা ক্লাস 10 এর স্টুডেন্টস আমরা জানতে পারবো, তাদের রেজাল্ট গুলো জানতে পারবো, এরকম কিছু জানতে পারবো। এই যে লিঙ্কটা, যেটা হচ্ছে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিজেদের কোনো একটা পেজ, সেটাকে আমরা বলবো ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার? তার মানে এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হচ্ছে গুগল, ইয়াহু বা যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের, সেগুলো হচ্ছে এক্সটার্নাল। আর যেগুলো নিজেদের, সেগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, এটা কেন বললাম, কারণ লিঙ্ক যুক্ত করার ক্ষেত্রে এই দুইটা আলাদা আলাদা নিয়মের লিঙ্ক গুলো আমাদের যুক্ত করতে হবে। ওকে, আগে লিঙ্ক যুক্ত করার জন্য আমাকে কোন ধরনের ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে AHREF। এই যে শুরু করতে হবে আমাকে এই ট্যাগটা দিয়ে। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখবো ইউআরএল। ইউআরএল মানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাই তো এটার ফুল মিনিং। এটা নিয়ে আবার কিন্তু নাম্বারের প্রশ্ন আসে, ইউআরএল মানে কি, পূর্ণরূপ কি, মনে রাখবা। তো ইউআরএলটা লিখতে হবে এখানে। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে এখানে হচ্ছে ধরো টেক্সট লিখতে হবে।
টেক্সট, তারপরে হচ্ছে এখানে এ ক্লোজ করতে হবে। আচ্ছা, এখানে টেক্সট জিনিসটা কি? টেক্সট হচ্ছে তুমি যেই জায়গায় ক্লিক করে ওই নির্দিষ্ট পেজটাতে ঢুকতে পারবা, এখানে সেই টেক্সটটা লিখতে হয়। যেমন ধর এখানে গুগলে ক্লিক করলে, এই গুগল টেক্সটটাতে ক্লিক করলে আমি গুগলে চলে যাব। ক্লাস 10, এই টেক্সটটাতে ক্লিক করলে ক্লাস 10 এর পেজটাতে চলে যাব। তার মানে এই টেক্সটের মধ্যে মূলত এখানে শো হবে যে লেখাগুলো, সেই লেখাটা এখানে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ইউআরএলটা কি হবে? ইউআরএল হচ্ছে সাধারণত যে পেজটাতে যাবা বা যে সাইটটাতে যাবা তার যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর সেটা। ইউআরএলটা মূলত যখন তুমি নিজেদের যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ইন্টারনাল পেজ কোন একটা প্রতিষ্ঠানের, ইন্টারনাল হলে শুধুমাত্র www ডট ওই লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু যেগুলো এক্সটার্নাল সেগুলোর জন্য কিন্তু আমাকে পুরোটা লিখতে হবে। পুরোটা কি লিখতে হবে? এক্সটার্নালের জন্য আমাকে লিখতে হবে http, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে www ডট google.com, এই সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে? অনেক সময় প্রশ্ন আসে এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আজ তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ক্লাস 10। এই দুইটা লিংক আমাদের পরীক্ষার মধ্যে আসে যুক্ত করতে দেওয়ার জন্য। ঠিক আছে? এক্সটার্নাল হলে আমাকে এইচটিটিপি সহ লিখতে হবে, আর এক্সটার্নাল না হলে শুধুমাত্র যে লিংকটা দেওয়া থাকবে সেই লিংকটা লিখতে হবে। চলো এরকম একটা দেখি আমরা। এরকম একটা দেখি, ধরো তোমার পরীক্ষার মধ্যে বলে দিবে এভাবে যে, আর এখানে ধরো একটা পেজ, এটা একটা পেজ, এই পেজের এখানে দেয়া আছে ধরো গুগল। ওকে, আর একটা এখানে ধরো বলা আছে যে পেজ পেজ 2, এই দুইটা। হ্যাঁ, গুগলের ইউআরএলটা আমরা সকলেই জানি, সেটা মুখস্থ রাখতে হবে। আর পেজ 2 এর জন্য তোমাকে বলে দিছে এটা হচ্ছে page2.html। এটা হচ্ছে মূলত ওই পেজের ইউআরএল। ঠিক আছে? তোমাকে এভাবে বলে দিবে এটা হচ্ছে পেজের ইউআরএল। আর গুগল আমরা জানি http www.google.com, এটা। আচ্ছা, এটার জন্য আমি এখন কিভাবে করব বলো? এটার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এইচটিএমএল নিতে হবে। এইচটিএমএল, দেন আমি বডি নিব। ওকে, বডি নেওয়ার পরে ফার্স্ট আমার সরাসরি গুগলে চলে যাবো, আর কোনো কাজ নাই। সো আমাকে এখানে লিখতে হবে ahref ইকুয়াল টু দিয়ে, আমার যেহেতু গুগল একটা এক্সটার্নাল, সো আমার এখানে পুরোটা লিখতে হবে। কি লিখতে হবে? http, তারপরে www.google.com। ওকে, এখানে আমার এই কোটেশনটা শেষ করব আমরা। ঠিক আছে? এই কোটেশনটা শেষ করে আহ ধর এটাকে ছোট করে দেই, এই এতটুকু .com, দেন আমি এই শেষ করলাম। ওকে, এরপরে এই জায়গাটার মধ্যে আমি কি লিখবো? এই জায়গাটার মধ্যে আমি লিখবো হচ্ছে টেক্সট। কোন টেক্সটটা লিখবো? এই যে গুগল যেভাবে লেখা আছে ঠিক সেটাকে আমি এখানে লিখে দিব, জি গুগল। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি একটু উপরে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো প্রথমে এরকম ছিল, যে প্রথমে ছিল হচ্ছে গুগল, এই তারপরে ছিল হচ্ছে পেজ 1। ওকে, এই, বা পেজ 2 ছিল, হ্যাঁ পেজ 2 ছিল। ওকে, এই যে গুগল লিখলাম না, তারপরে আমার কি করতে হবে? এখানে এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার? তোমাকে এখানে গুগলটা যদি বড় হাতের থাকতো, ক্যাপিটাল লেটারে থাকতো, আমি এখানে এটা ক্যাপিটাল লেটারে লিখতাম। বুঝাতে পারছি? ওকে, এই এটা গেল। এখন আমি পরের লাইনে আসার জন্য কি ইউজ করব? পরের লাইনে আসার জন্য আমি বিআর ইউজ করবো। ওইদিকে জায়গা নেই, তো আমি এখানে লিখলাম বিআর। ঠিক আছে? লিখে এখন আমি সেকেন্ড যেই লিঙ্কটা আছে সেটা যুক্ত করবো। তার জন্য আমাকে কি করতে হবে? আবার ahref ইকুয়াল টু দিয়ে, তখন আমি শুধুমাত্র www.page2.html লিখে দিব। ওকে, page2.html লিখে দিব। আচ্ছা, এটা মুছে দিই এই পাশ থেকে। এখানে কি লিখবো? www.page2.html। ওকে, এই কোটেশনের ভিতরে লিখলাম। আচ্ছা, এরপরে আমার এই বাইরে টেক্সটের মধ্যে কি লেখা আছে? পেজ, পেজ লিখে লেখা আছে এখানে একটা কলন দিয়ে, তারপর হচ্ছে 2, যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিব, পেজ কলন দিয়ে 2। আচ্ছা, তাহলে যেহেতু আমার শেষ, সো অ্যাট্রিবিউট শেষ, আমার ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। ট্যাগটা ক্লোজ করে দিলাম। এই জায়গায় এসে আমি এখন বডি ক্লোজ করব, তারপরে আমি এইচটিএমএল ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করে দিব। দেন তুমি যখন এটাকে রান করবা, এভাবে একটা পেজের মধ্যে দুইটা লিংক দেখাবে। বলো বুঝতে পারছো কিনা? একটা এইচটিএমএল পেজের মধ্যে কিভাবে আমরা লিংক যুক্ত করব, এখন আমরা সেটা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, যদি এটা বুঝে যাও, এখন আমরা ছবি যুক্ত করা শিখবো। ঠিক আছে? একটা ছবি আমরা কিভাবে যুক্ত করতে পারি? ইমেজ, লেখো ইমেজ সংযোজন, ইমেজ
সংযোজন, ইমেজ সংযোজন। আচ্ছা, ইমেজ সংযোজন করার জন্য আমাকে কোন ট্যাগ ইউজ করতে হয়? ইমেজ সংযোজন করার জন্য আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হয়, ইমেজ ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা, চলো এখন এটা ইমেজ ট্যাগটা কিভাবে লিখতে হয় আগে এখানে একটু লেখো। যে ইমেজ ট্যাগটা লেখার নিয়ম হচ্ছে IMG SRC ইকুয়াল টু IMG SRC, মানে SRC মানে হচ্ছে ইমেজ সোর্স। সোর্সটা কি সেটা, সোর্সটা পরে তোমাকে এখানে নেমটা লিখে দিতে হবে, কোন নেম, ইমেজের ফাইল নেম আর কি, ফাইল নেমটা লিখে দিতে হবে, লিখে দিলেই শেষ। আর ইমেজ ট্যাগের কি নাই, কোনো ক্লোজিং ট্যাগ নাই, সো এটা তুমি এখানে এই পর্যন্ত লিখে দিলেই তোমার ইমেজ ট্যাগটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ধরো এখানে একটা ছবি যুক্ত করা আছে, একটা ছবি তোমাকে এখানে যুক্ত করতে হবে। ধরো এটা একটা ছবি, হ্যাঁ, ছোটবেলায় এভাবে এভাবে আমরা শিখছিলাম এভাবে একটা ছবি আঁকতে হয়। ঠিক আছে, ধরো এটা একটা ছবি, তারপরে কেমনে দিছিলাম, এই তো, এই ধরো নাক মুখে দিইনি, এই যে, ক্লিয়ার? এই একটা ছবি, ঠিক আছে, এটাকে তোমাকে যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো দেখো এই ছবির ফাইল নেমটা আমরা কি দিব। ধরো ফাইল নেমটা এরকম থাকে যে ফটো ডট জেপিজি। আচ্ছা, জেপিজি ফরমেশনটা হচ্ছে ফটোতে, একটা ফটোর সবচেয়ে ভালো যে ফরমেশনটা যেটাতে হয় সেটাকে জেপিজি ফরমেশন বলে। ঠিক আছে, ছবিটা খুব ভালো কোয়ালিটির হয়। আচ্ছা, এখানে যেহেতু কথাটা মনে হয়েছে একটু বলি, একটা ফটোর যেই ফরমেশন আছে কি কি আছে, জেপিজি আছে, পিএনজি আছে। তো জেপিজি কোনটা? জেপিজি হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কি হয়? কোয়ালিটি হয় বেস্ট, বেস্ট কোয়ালিটি হয়, তবে এটা কি হয়, সবচেয়ে ভারী হয়। এটা হয় হচ্ছে সবচেয়ে ভারী, এর ওয়েটটা থাকে সবচেয়ে বেশি, সাইজে বড় হয়। তো বেসিক্যালি এই জেপিজি ফরমেশনটা আমাদের যে ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইট গুলোতে খুব একটা ব্যবহার করা হয় না, কারণ কি লোডিং হতে সময় বেশি লাগে। ঠিক আছে, আর পিএনজি যেটা, পিএনজি ফরমেশনটা হয় কি, কোয়ালিটিটা কিছুটা লো হয়, কিন্তু এটা কি হয়, ফাইলটা হচ্ছে খুব ছোট হয়, ফাইলটা খুব ছোট হয় এবং হালকা হয়। এই পিএনজি ফরমেশনটা মূলত বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয়, যে ওয়েবসাইট গুলো তুমি যখন কোনোটাতে ক্লিক করবে খুব সহজেই ওইটা জন্য লুট করতে পারে। ঠিক আছে, অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে একটা ওয়েবসাইটের মধ্যে কোন ফরমেশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, জেপিজি নাকি পিএনজি? অবশ্যই উত্তর কি হবে, পিএনজিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে পিএনজিতে ছবিটার কোয়ালিটি একটু কিছুটা খারাপ থাকে, তবে এটা হচ্ছে হালকা, সহজেই রান হয়। ওকে, গেল এটা। আচ্ছা, তো আমাকে বলে দিছে কি ছবিটার না, ফাইলের নাম কি, ফাইলের নাম হচ্ছে ফটো ডট জেপিজি, এবং ফাইলের সাইজও বলে দিছে যে 300 x 150 পিক্সেল। ওকে, এই সাইজ বলে দিছে। আচ্ছা, ধরো এটাকে যদি আরেকটু কঠিন করতে চায় তাহলে বলে দিবে কি জানো, ছবিটি 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 সি ড্রাইভ এর মাই ফটো মাই ফটো নামক ফোল্ডারে আছে, ফোল্ডারে আছে। আচ্ছা, এটার বিষয়টা একটু বলি, এই জিনিসটা কেন বলা হয়েছে। আচ্ছা, ধরে নাও আমি প্রথম যে এক্সাম্পলটা দিব এই অংশটুকু নাই। ক্লিয়ার? আচ্ছা, মূল কথা যেটা সেটা হচ্ছে কি, যে তুমি তো যে এইচটিএমএল পেজটাকে ডিজাইন করতেছো সেটা কোথায় এক জায়গায় সেভ রাখতে হবে, তাই না? তুমি যদি ওই পেজটার মধ্যে কোনো ছবি যুক্ত করতে চাও, নিয়মটা হচ্ছে যেই জায়গাটার মধ্যে তুমি এইচটিএমএল কোডটা সেভ করতেছো ঠিক সেই ফোল্ডারটার মধ্যে ছবিটা থাকতে হবে। এটা হচ্ছে মূল এক নাম্বার কথা। আর যদি সেটা না থাকে, অন্য কোনো ফোল্ডারে থাকে, তখন তোমাকে এই যে সোর্স বললাম না, এই সোর্স অনুসারে সবগুলা বিষয় তোমাকে উল্লেখ করতে হবে যে এটা অমুক পেজে বা অমুক ফোল্ডারের মধ্যে আছে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা একটু বলো। তাহলে এটার জন্য আমি যদি এটাকে এখন আমি রান করতে চাই, ধরে নাও শুধু এতটুকু দেয়া আছে, ফটোর ফাইল নেম দেয়া আছে আর হচ্ছে সাইজ দেয়া আছে, নিচের অংশটুকু বলা নেই, আমি সেটার জন্য একটা এইচটিএমএল কোড লিখতেছি। তাইলে আমার এই যে এইচটিএমএল বডি এগুলা কিছু লিখলাম না, সরাসরি ইমেজ এসআরসি থেকে লিখলাম, বা ধরো যে আমি সরাসরি বডি থেকে লেখা শুরু করতেছি। বডির মধ্যে আমি প্রথমে দিব ইমেজ এসআরসি ইকুয়াল টু দিয়া, ইকুয়াল টু দিয়া কি ফাইল নেম, ফাইল নেমটা কি আছে, ফটো ডট জেপিজি, ফটো ডট জেপিজি। ওকে, শেষ। সাইজ যেহেতু বলা আছে, সো আমাকে এখানে সাইজটা লিখতে হবে। সাইজ কি, হাইট, HEIGST, হাইট ইকুয়াল টু কত, 300, এই লিখলাম 300। তারপরে হচ্ছে ওয়াইড, WIDTH ইকুয়াল টু কত, 150, এই লিখে শেষ করতে হবে। ঠিক আছে, দেন আমি এই সবটা এই চিহ্নের ভিতরে লিখবো। ক্লিয়ার?
আচ্ছা, এরপরে আমার পরে বাকি যা আছে তা, যেহেতু আর কিছু নাই, সরাসরি বডি ক্লোজ করে দেবো, এইচটিএমএল ক্লোজ করে দিব। ক্লিয়ার বিষয়টা? আমার সোর্সের মধ্যে ফটোর নাম লিখবো, হাইট লিখবো, ওয়েট লিখবো, শেষ, কাহিনী খতম। আর এগুলো অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? ওকে। ওকে, এখন আসো, বলে দিছে ছবিটা সি ড্রাইভের মধ্যে মাই ফটো নামক একটা ফোল্ডারে আছে। তার মানে এখন আর ছবিটা ওই সেম ফোল্ডারের মধ্যে নাই। এখন কাজ কি? এখন সোর্সের মধ্যে গিয়ে কাজ করতে হবে। সোর্সটা কি করব দেখো, সোর্সের মধ্যে এই পুরো বিষয়টা এখন তুলে দিতে হবে। তুমি কি লিখবা? ফটো সোর্সের প্রথমে ছবিটা কোথায় আছে? সি ড্রাইভে আছে, তাই না? এখানে লিখবা সি ড্রাইভ, সি ড্রাইভ দিয়ে স্ল্যাশ দিবা। তারপরে কোথায় আছে? সি ড্রাইভের ভিতরে মাই ফটো নামক একটা পেজে আছে। তার মানে মাই ফটো, মাই ফটো দিলাম, আবার স্ল্যাশ দিলাম। এই মাই ফটোর ভিতরে ওই ফাইলটার নাম কি? ফটো ডট জেপিজি। সো ফটো ডট জেপিজি, এই শেষ। এখন তুমি কোটেশন দিয়ে কোটেশনটা ক্লোজ করবা। ক্লিয়ার? যখন তোমাকে সোর্স বলে, মানে অন্য কোনো সোর্সের কথা বলবে, তোমাকে সোর্সটা পুরোটা উল্লেখ করতে হবে। প্রথমে সি ড্রাইভ, দেন মাই ফটো, দেন হচ্ছে ফটো ডট জেপিজি। এরপরে তুমি সাইজ দাও, সাইজের মধ্যে সেম আগের মতো, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 300, আর হচ্ছে ওয়াইড হচ্ছে 150, 150। এই ক্লোজ করলা। দেন তুমি যখন এটাকে ক্লোজ করবা, তখন এটা সুন্দর করে তোমাকে শো করবে। আচ্ছা, যদি তুমি এই সোর্সটা না দাও তাহলে কি হবে? ধরো সোর্স না দিলা, তুমি যেই ফোল্ডারের মধ্যে এইচটিএমএল এর যে কোডগুলা তুমি যে জায়গায় সেভ করলা, সেই জায়গায় যদি ছবিটা না থাকে, এবং তুমি যদি এই জায়গায় এই সোর্সটা লিখে না দাও, তাহলে যেটা হবে, তখন তুমি রান করলে এই ছবিটা তোমার শো করবে না। ছবির জায়গাটা খালি দেখাবে, ব্লাঙ্ক দেখাবে, ঠিক আছে? এই কারণে তোমাকে সোর্সটা উল্লেখ করে দিতে হবে। বলো, বুঝতে পারছো কিনা? যদি বুঝে যাও, এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটাতে যাব। আচ্ছা, এখন সেটা হচ্ছে, সেটা কি আগে বলি, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। হ্যাঁ, টেবিল ট্যাগ তোমাকে অবশ্যই জানতে হবে। টেবিল ট্যাগ, তো টেবিল ট্যাগের মধ্যে, টেবিল ট্যাগের মধ্যে এটা আমি শেষে কেন করালাম, কারণ এই টেবিল ট্যাগের ভেতরে অনেক সময় বিভিন্ন রকম ছবি যুক্ত করতে হয়, লিঙ্ক যুক্ত করতে হয়, আবার ধরো বিভিন্ন রকম অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যুক্ত করতে হয়। তার মানে আমরা সব শিখে এখন টেবিল ট্যাগটা শিখবো, যেন টেবিল ট্যাগের ভিতরে আমরা সব জাস্ট ঢুকাই দিতে পারি। আচ্ছা, টেবিল ট্যাগের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? টেবিল ট্যাগের জন্য আমরা টেবিল ট্যাগ ইউজ করব। এটা হচ্ছে টেবিল ট্যাগ। ওকে, টেবিল ট্যাগ একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, শুরু করলে শেষ করতে হয়। ওকে, টেবিল ট্যাগের জন্য আমরা আগে একটা টেবিল আঁকি। ধরো এটা একটা টেবিল, এটা একটা টেবিল। এখন এই টেবিলের মধ্যে এই, হ্যাঁ, ধরো এখানে আছে হচ্ছে নং, এটা আছে হচ্ছে নং, আর এটা আছে হচ্ছে নেম। এটা কি নেম? একটু মোটা করে দেয়া আছে, এটা হচ্ছে নেম। ওকে, ধরো এখানে পরে মার্ক করা, ধরো এটা হচ্ছে 1 2 3 4। এখানে আছে ধরো রাফি, রানা, রাজু, আর একটা হচ্ছে রানী। ওকে, এই, এটা বলা আছে, ঠিক আছে? ধর উপরে বলা আছে হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস, তার মানে এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের একটা চার্ট, ফ্রেন্ডসদের একটা টেবিল। আচ্ছা, এখন দেখো এই টেবিলের কাজটা আসলে কি? আমরা টেবিলটা কেমনে করব? টেবিল ট্যাগের কাজ হচ্ছে, আমরা আগে টেবিলের মধ্যে পরিচিতিটা দেখি। ধরো এভাবে লম্বা লম্বি ভাবে যেটা আছে, এই যে লম্বা লম্বি ভাবে এভাবে যেটা আছে, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে বলি হচ্ছে কলাম। এটাকে বলি কি? এটাকে বলি হচ্ছে কলাম। আবার এরকম আড়াআড়ি যেটা আছে, এই যেটা, এটাকে বলি হচ্ছে, এটাকে বলি হচ্ছে রো। ক্লিয়ার? আমার কাজ কি জানো? আমি যখন একটা টেবিল ট্যাগ মানে তৈরি করব, আমার কাজ হচ্ছে আগে পুরো বর্ডারটা তৈরি করা। একটা পুরো বর্ডার, আমি সিকোয়েন্সটা দেখাচ্ছি, তারপর আমি সরাসরি ট্যাগে যাব। আগে বর্ডার তৈরি করা, দেন এই বর্ডারটার মধ্যে আগে আমি দেখবো কি, আমার এই রটা নিব আমি, একটা র নিব, এই পুরো র নিব, এই যে পুরো রটা নিয়ে নিব, ঠিক আছে? পুরো রটা নিয়ে নিব। পুরো রটা নিয়ে নেওয়ার পরে দেখো, কাজ হচ্ছে এই যে এক একটা ঘর না, এই এক একটা ঘরকে বলে হচ্ছে সেল। কি বলে? এক একটা ঘরকে বলে হচ্ছে সেল। আমার কাজ হবে একটা একটা করে সেল নেওয়া এই রো এর মধ্যে। এই যে সেলটা নিলাম, একটা সেল, এরপরে আমি দ্বিতীয় আরেকটা সেল নিব। এই সেল নিলে দেখো অটোমেটিক্যালি দুইটা কলামে ভাগ হয়ে গেছে, তাই না? এই সেলটা নেওয়ার পরে আমি এই রোটা ক্লোজ করে দিব এখানে। দেন আমি দ্বিতীয়তে আরেকটা রো নিব, সেম ফুল আরেকটা রো নিব। রো নিয়ে এখানে আমি প্রথম আরেকটা সেল নিব, তারপরে আবার দ্বিতীয় সেলটা নিব, নিয়ে এটা ক্লোজ করব। তার মানে প্রত্যেকটা ঘরের এক একটা রো অনুসারে
আমার যে কয়টা সেল আছে সেই সেলগুলো আমি নিতে থাকবো। এভাবে নিতে নিতে দেখা যাবে কি আমার পুরো এই কলাম, ঘর, রো সব তৈরি হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? এই সিকোয়েন্স আমি কাজটা করব। আচ্ছা, এর মধ্যে বলে রাখি, যে অংশটা মোটা থাকে একটা টেবিলের মধ্যে, মোটা বোল্ট করা যে ঘরটা থাকে সেটাকে মূলত টেবিল হেড বলে। এটাকে কি বলে? টেবিল হেড, HEAD, হেড। টেবিল হেডকে আমরা সংক্ষেপে কোন ট্যাগ বলবো? TH। টেবিল হেডকে বলবো TH। আর সাধারণ যে ঘরগুলো আছে সেগুলোকে বলে হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা সংক্ষেপে কি বলবো? TD। ক্লিয়ার? ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও। যেটা মোটা থাকবে সেটাকে বলবো TH, আর যেটা সাধারণ ঘর থাকবে সেটাকে বলবো TD। আচ্ছা, আর হচ্ছে এই যে টেবিল রো না, এই যে রো, এক একটা রো যে আমি নিব, রো নিয়ে কাজ করবো, এটাকে বলবো যে TR। টেবিল র মানে হচ্ছে TR। ক্লিয়ার? আর কলাম নিয়ে তো আমার কাজ করতে হয় না, কারণ কলাম কলাম ধরে আমি রো নিয়েই কাজ করিছো। এটাকে বলবো আমরা TR। এই প্রত্যেকটা সেলের মধ্যে যেটা সাধারণ লেখা সেগুলোকে বলবো টেবিল ডাটা, আর যেটা মোটা করে থাকবে, বোল্ড করা থাকবে, সেটাকে বলবো হচ্ছে TH। আর টেবিলের ভেতরে লেখাকে মোটা করার জন্য কিন্তু আমাকে বি ট্যাগ ইউজ করতে হবে না, আমি TH দিলেই মূলত এই লেখাটা মোটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর টেবিলের উপরের যে অংশটা থাকবে, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে ক্যাপশন। এটাকে কি বলে? ক্যাপশন। সবগুলো আগে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি যেন আমি যখন এটা সলভ শুরু করবো তোমাদের কোনো প্রবলেম না হয়। উপরের অংশটাকে কি বলে? ক্যাপশন বলে। বুঝাতে পারছি? আহ প্রথমে আমাকে কি নিতে হবে বলো? প্রথমে আমাকে HTML ট্যাগ নিতে হবে। প্রথমে কি নিতে হবে? প্রথমে নিতে হবে হচ্ছে HTML। নিলাম HTML। আচ্ছা, HTML এর নেওয়ার পর এখানে কোনো হেড নাই, সো হেড দেওয়ার দরকার নেই, আমি সরাসরি বডি থেকে শুরু করব। বডি শুরু করলাম। আচ্ছা, বলতে পারো যে এটা কি, এটা কি হেড না? না, এটা হেড না, এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। ক্লিয়ার? এটা হেড কখনোই না। তোমাকে যদি কোনো টাইটেল লিখতে বলে প্রশ্নের মধ্যে, সেটা আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো সেখানে দেখবো, টাইটেল যদি লিখতে বলে তখন সেখানে হেডের ভিতরে টাইটেল লিখতে হয়, সেটা অন্য জায়গায়, এখানে না। যদি টেবিলের উপর এরকম থাকে এটাকে আমরা বলবো টেবিল ক্যাপশন। ক্লিয়ার? আচ্ছা, এই যে টেবিল বডি নিলাম, বডির পরে হচ্ছে আমাকে টেবিল বর্ডার নিতে হবে, যেমনটা বলছিলাম আগে বর্ডার নিতে হয়। সো কি নিব? টেবিল বর্ডার। টেবিল বর্ডার ইকুয়াল টু 1। টেবিল বর্ডার ইকুয়াল টু 1 কেন? কারণ হচ্ছে 1 হচ্ছে ওয়ান কাইন্ড অফ বর্ডার, যে বর্ডারটা সাধারণ ডিফল্ট হিসেবে আমরা অলওয়েজ টেবিল বর্ডার 1 দিব। তাহলে কি হবে বলো? এরকম একটা বর্ডার তৈরি হবে টেবিলের জন্য, এরকম একটা বর্ডার তৈরি হবে, পুরো একটা বর্ডার তৈরি হবে। আচ্ছা, এখন টেবিল বর্ডার 1 নিলাম। এখন কাজ কি? এটার উপরে ক্যাপশন নেওয়া। যেহেতু উপরে ক্যাপশন আছে, আমার ক্যাপশন না থাকলে নেওয়ার দরকার নাই, সো টেবিল বর্ডার 1 নিয়ে আমি এখানে নিব হচ্ছে ক্যাপশন। ক্যাপশনে কি বলা আছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস বলা আছে, তাই না? দেন ক্যাপশনটা ক্লোজ করে দিব। ক্যাপশন ক্লোজ করে দিলাম, তাহলে এখানে লেখাটা চলে আসবে, কি আসবে? এরকম ফ্রেন্ডস লেখাটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে আমি প্রথম লাইনে আসবো, এই প্রথম যে টেবিল রটা, এই রটা অঙ্কন করব। তার মানে পুরো রটা আমার নেয়ার জন্য কি করতে হবে? পুরো রটা নেয়ার জন্য আমাকে TR নিতে হবে। এই যে TR নিলাম, TR নিলে এরকম পুরো একটা র তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো প্রথম সেলটা, এই যে এই রো এর প্রথম যে সেলটা আছে এটা হচ্ছে মোটা করে দেয়া আছে, তার মানে এটা একটা টেবিল হেড। সো এটার জন্য আমাকে কি নিতে হবে? TH। TH নিব। TH নিলে আমার এটা, এই যে এই অংশটুকু তৈরি হয়ে যাবে, এই অংশটুকু তৈরি হয়ে যাবে। TH এ কি লিখবো? নং। সো আমি TH টা ক্লোজ করে দিব। তার মানে এই জায়গায় এরকম মোটা করে নং লেখাটা চলে আসবে। নং লেখাটা মোটা করে চলে আসবে। ক্লিয়ার? TH ক্লোজ করলাম। এখন আবার দ্বিতীয় যে সেলটা আছে এটা হচ্ছে নেম, এটাও হচ্ছে TH। সো TH কি লিখবো? নেম লিখবো। দেন TH টা ক্লোজ করে দিব। তার মানে এখানেও মোটা করে এই নেম কথাটা আসবে। নেম মোটা করে এরকম আসবে, নেম কথাটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে আসলাম আমার এই র এর কাজ শেষ, তাই তো? তাহলে আমি এখানে TR ক্লোজ করে দিব। TR ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এখন দ্বিতীয় লাইনের জন্য আমি আবার TR ওপেন করব। এটার জন্য আমি আবার টিআর ওপেন করব। টিআর ওপেন করে কি বলা আছে? দেখো, এটা তো আর এই অংশটা, এই সেলটা তো আর TH না, এটা TD। কারণ বলছিলাম সাধারণ যে লেখাগুলো সেগুলো হচ্ছে টেবিল ডাটা, লিখতে হয় TD দিয়ে। সো আমি এখানে লিখবো হচ্ছে TD। টিডি কত? 1। সো আমি আবার TD ক্লোজ করে দিব। তার মানে এখানে লেখাটা চলে আসবে এভাবে 1। ওকে? আচ্ছা, দেন পরেরটার জন্য, আচ্ছা কিন্তু টিআর নিলে তো পুরো সেলটা তৈরি হয়ে যাবে, সেটা লিখতে বলে গেছিলাম। যখন তুমি টিআরটা ওপেন করবে পুরো সেল তৈরি হয়ে যাবে। তারপরে টিডি নিলে, এই টিডি ক্লোজ করলে এখানে 1 লিখে এটা ক্লোজ হবে। দ্বিতীয়ত হচ্ছে রাফি। সো আমি এখানে আবার টিডি ওপেন করব, ওপেন করে লিখবো হচ্ছে রাফি। সো
টিডি ক্লোজ করব। টিডি ক্লোজ করলে এখানে সেভ রাফি কথাটা চলে আসবে, টিডি ক্লোজ হয়ে যাবে। দেন এখানে এসে আমি আবার টিআর ক্লোজ করে দিব, কারণ এই যে আমার এখানে কাজ শেষ, এই টিআর এর কাজ শেষ, লাইন শেষ। ঠিক আছে, এখন আসো পরবর্তী এই লাইনে আসো। এই লাইনে এসে আমি আবার টিআর ওপেন করব। টিআর ওপেন করে এটা একটা টিডি। সো এই যে টিআর ওপেন করলে আমার এই লাইনটা মানে ওপেন হয়ে যাবে। সো এখানে এসে আবার লিখবো টু। এই যে টিডি টু লিখলে আবার টিডি যখন ক্লোজ করে দেবো এখানে টু লেখা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, পরে কি এখানে আছে রানা, সো আমি আবার টিডি নিব। টিডি নিয়ে লিখবো হচ্ছে রানা। সো এখানে টিডি ক্লোজ করলে আমার এই জায়গায় রানা কথাটা চলে আসবে। ক্লিয়ার? যেহেতু এই লাইন শেষ, আমি এখানে কি করব, আবার টিআর ক্লোজ করে দিব। বুঝাতে পারছি? আচ্ছা, যেহেতু এই পর্যন্ত হয়েছে, নিচে আর জায়গা নাই, আমরা একটু আহ আচ্ছা এই পাশটা মুছে দিই, হ্যাঁ, কারণ তোমরা তো এখন বুঝতে পারতেছো প্রত্যেকবার এটা একসাথে একসাথে যুক্ত হবে। ঠিক আছে, আমরা এই পাশে লিখবো এখন। খেয়াল করো, যেহেতু এখানে আছে এখান থেকে আমরা লিখি। আহ এই পর্যন্ত আমরা লিখছি, হ্যাঁ, রানা পর্যন্ত। এখন এই জায়গা থেকে আমি আবার কি করব, আবার টিআর ওপেন করব। টিআর ওপেন করে আমার এই লাইনটা, সো এটা একটা টিডি, সো এই যে টিডি নিলাম, ফ্রি, টিডি ক্লোজ করে দিছি। আবার টিডি নিব, টিডি নিয়ে যে এই পাশটা হচ্ছে রাজু, সো রাজু নিলাম, টিডি ক্লোজ করে দিছি। ঠিক আছে, বলো বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, এরপরে যেহেতু লাইন এটা শেষ, আমার টিআর ক্লোজ করলাম। আবার টিআর নিব শেষ লাইনটার জন্য। এটা একটা টিডি আছে এখানে, টিডি নিয়ে ফোর লিখবো, টিডি ক্লোজ করে দিলাম। আবার পরে আছে, আবার টিডি নিয়ে লিখবো হচ্ছে যে এটা রানী, সো রানী লিখে টিডি ক্লোজ করে দিলাম। এই টিডির পরে সর্বশেষ আমার কাজ শেষ, সো আমার টিআর ক্লোজ করতে হবে। আগে টেবিল র ক্লোজ করলাম, এই টেবিল র ক্লোজ করলাম, দেখো টেবিল র ক্লোজ ঠিকই করলাম, কিন্তু আবার ওই যে এখানে যে টেবিলটা চালু করছে, টেবিল বর্ডার যে আমি ওপেন করছিলাম, এই টেবিলটা ক্লোজ করতে হবে। সো আমি এখানে আগে টেবিল ক্লোজ করব। টেবিল ক্লোজ করব, টেবিলের পরে আমি কি ক্লোজ করব, বডি ক্লোজ করব। বডি ক্লোজ করলাম, দেন হচ্ছে সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করব। তুমি যদি কোনো একটা ট্যাগ শুরু করো কিন্তু ক্লোজ না করো, তাহলে কিন্তু সেই পেজটা কি হবে না, আর ওপেন হবে না। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো এখন তুমি পুরো বিষয়টা আরেকবার দেখো যে আমি প্রত্যেকটা লাইনের র থেকে কাজ শুরু করছি। আগে রটা ওপেন করছি, রটা ওপেন করে রোর ভিতরে যে সেলগুলা ছিল সেটাকে দেখলাম কি টেবিল ডাটা নাকি টেবিল হেড। টেবিল হেড হলে টিএইচ দিছি, টেবিল ডাটা হলে টিডি দিছি, এবং প্রত্যেকটা র শেষ করার পরে টিআর দিয়ে ক্লোজ করলাম। আবার পরবর্তী র শুরু করার ক্ষেত্রে আমি টিআর দিয়ে ওপেন করলাম এবং পরবর্তীতে টিআর দিয়ে ক্লোজ করলাম। যখন একদম শেষ লাইনে চলে আসলাম, শেষ লাইনে এসে আমি টেবিল ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম। বলো এখন আমাকে কমেন্ট করেছো তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, যদি বুঝতে পারো এখন আমরা টেবিলের দ্বিতীয় ফাংশনে যাব। টেবিলের আরো বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, সেটা দেখবো। চলো দেখি। ওকে, এখন চলো টেবিলের অন্য আরেকটা ক্যাটাগরি দেখি। এখানে খেয়াল করো যে আমার এই যে টেবিলটা বলা আছে, এখানে যেহেতু প্রথমে বলা আছে এ অ্যাপল, বি সি ডি ই এফ, তার মানে এখানে সাধারণ র্যান্ডম কিছু তথ্য দেয়া আছে। এখানে আর আমরা টেবিল হেড কোনোটাই বলবো না, সবগুলো হচ্ছে টেবিল ডাটা। তবে এই ডাটাগুলো যেভাবে আছে, এই সেলের ফরমেশনটা কিন্তু আর আগের মতো নাই। সেলের ফরমেশনটা কেমন হয়েছে দেখো, এই যে প্রথম যে সেলটা এটা ঠিক আছে স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় যে সেলটা আছে এই সেলটা দুইটা কলামের উপর চলে আসছে, রাইট? এরকম যদি দেখো কোনো সেল কলামের উপর চলে আসছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কল, তখন এটাকে কি বলবো, কল স্প্যান। আবার দ্বিতীয় রোতে এসে দেখলাম যে এই সেলটা আবার দুইটা রো এর উপরে চলে আসছে, রো এর উপরে চলে আসলে সেটাকে আমরা বলবো কি, রো স্প্যান। ক্লিয়ার? রো এর উপরে চলে আসলে সেটাকে বলবো রো স্প্যান। ক্লিয়ার? এখন মূলত এরকম কল স্প্যান, রো স্প্যান যুক্ত টেবিলগুলোকে কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। চলো এটার জন্য কোড গুলো লেখা শুরু করি। প্রথমে আমি কি লিখবো, এইচটিএমএল লিখলাম। ওকে, এইচটিএমএল লেখার পরে, এইচটিএমএল লেখার পরে কাজ কি, বডি লেখা। সো আমি এখানে বডি লিখলাম, বডি। ওকে, বডির পরে আমার কাজ হচ্ছে পুরো টেবিল বর্ডারটা নিয়ে নেয়া। সো টেবিল বর্ডার ইকুয়াল টু 1 নিব। সো টেবিল বর্ডার ইকুয়াল টু 1 নিলাম, তার মানে পুরো বর্ডারটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন কাজ হচ্ছে আমার প্রথম রোটা নেয়া। প্রথম রো এর জন্য আমার কাজ কি, টিআর নিলাম, টিআর। এই যে সেলটা স্বাভাবিক একটা সেল, সো টিডি আমরা নিব। সো এখানে হচ্ছে টিডি নিয়ে এ নিলাম, টিডি ক্লোজ করলাম। আচ্ছা দ্বিতীয় যে সেলটা নিতে যাব সেখানে আমি টিডি নিব। এই জায়গায় হচ্ছে সমস্যা, এই টিডিটা হচ্ছে দুইটা কলামের উপরে, রাইট? সো আমাকে ইউজ করতে হবে কল স্প্যান। টিডি লিখে লিখবো কি, কল স্প্যান ইকুয়াল টু 2। 2 কেন, কারণ সে দুইটা কলামের উপরে, তিনটা হলে 3, চারটা হলে 4, এভাবে লিখতে হবে। কি লেখা আছে, অ্যাপল। সো
অ্যাপল। অ্যাপল লিখে আমি টিডি ক্লোজ করে দিব। আচ্ছা, এখানে তোমরা একটা প্রশ্ন আমাকে করতে পারো যে আমরা এখানে কি অ্যালাইন ইউজ করতে পারি কিনা। অ্যালাইনটা এখানে ইউজ করার প্রয়োজন নাই। কেন নাই? কারণ সবগুলা ডাটাই কিন্তু টেবিলের ঠিক মাঝখানে আছে। যদি দেখো সবগুলা ডাটা টেবিলের মাঝখানে আছে, তার মানে ডিফল্ট হিসাবে সবগুলা মাঝখানেই আসবে। তবে কোনো একটা যদি মাঝে, কোনো একটা বাম পাশে, কোনো একটা ডান পাশে এরকম হতো, তখন আমাকে অ্যালাইন লিখতে হতো। ঠিক আছে? ধরো এই জায়গাটাতে বি যদি মাঝে না থেকে একদম বাম পাশে লেফটে থাকতো, তখন আমরা কি করতাম জানো? তখন লিখতাম হচ্ছে, পরের লাইনে আসি। এই লাইনটা যেহেতু আমার শেষ, তার মানে এখানে আমাকে টিআর দিয়ে ক্লোজ করতে হবে। টিআর দিয়ে ক্লোজ করে আমি ঠিক এই যে এই দ্বিতীয় রোটা ওপেন করব। দ্বিতীয় রোটা ওপেন করতে গিয়ে টিআর ওপেন করলাম, দেন আমি টিডি ওপেন করব। টিডিতে দেখলাম কি এই রটা বা এই রয়ের যে সেলটা আছে দুইটা কলামের উপর চলে, দুইটা রয়ের উপর চলে আসছে। তাই এখানে টিডি দিয়ে আমি দিব কি রো স্প্যান। রো স্প্যান ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, এখন দেখো বিটা কোথায় আছে? বিটা একদম লেফটে আছে। এই লেফটে থাকার কারণে আমি এখানে কি লিখবো? ELIGN, অ্যালাইন ইকুয়াল টু লেফট। অ্যালাইন ইকুয়াল টু লেফট। ক্লিয়ার বিষয়টা? যেটা থাকবে শুধু সেটা লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি একাধিক থাকতো তখন আমরা সবগুলোর মধ্যে লিখতাম। যেগুলো মাঝখানে সেগুলোর ক্ষেত্রে লিখতাম অ্যালাইন সেন্টার, বামে হলে অ্যালাইন লেফট, ডানে হলে অ্যালাইন রাইট। ওকে, সো এখানে আমি বি লিখে দিব, বি লিখে আমি টিডি। ঠিক আছে? এখন পরে এখানকার এই এই লাইনে তো আছে, তাহলে এখানে হচ্ছে এই যে এই সেলটা। সো টিডি দিয়ে সি, টিডি ক্লোজ করলাম। আবার টিডি দিয়ে সি এর পরে ডি আছে, টিডি ক্লোজ করলাম। দেন আমার যেহেতু এই লাইনটা শেষ, আমি এখানে টিআর ক্লোজ করে দিব। টিআর ক্লোজ। এখন পরে শেষ লাইন এটা, এটার জন্য আমি আবার টিআর ওপেন করব। টিআর ওপেন করে দেখলাম এই যে ঘরটা অলরেডি তো সে দ্বিতীয় রোতে নিয়ে নিছে। সো এটা বুকড হয়ে গেছে, ই থেকে শুরু হবে। সো আমি এখানে টিডি দিব। টিডি দিয়ে লিখবো কি ই, টিডি ক্লোজ করলাম। আচ্ছা, আমরা একটু এখানে চলে আসি। এখানে চলে আসি, এই টিডির পরে এফ। সো আমি আবার টিডি নিব, টিডি নিয়ে এফ লিখবো, টিডি ক্লোজ করে দিলাম। ঠিক আছে? যেহেতু এই জায়গাটা শেষ, আমি বলছিলাম যে শেষ লাইনটা করার পরে আমি টিআর ক্লোজ করব। এই যে টিআর ক্লোজ করলাম। আর যেহেতু টিআর শেষ লাইনটা ক্লোজ হয়েছে, শেষ লাইন ক্লোজ করার পরে আমার পুরো টেবিলটাকে ক্লোজ করতে হবে। এই যে টেবিলটা শুরু করছিলাম, এখানে টেবিল বর্ডার। সো তোমরা কিন্তু খাতায় নিচে নিচে লিখবা। ঠিক আছে? সো এখানে এসে আমি টেবিল ক্লোজ করলাম। টেবিল ক্লোজ করার পরে আমার কাজ হচ্ছে বডি ক্লোজ করা। সো বডি ক্লোজ করলাম। বডি ক্লোজ করার পরে HTML ক্লোজ করা, HTML, HTML ক্লোজ করে নিলাম। এখন একটা কথা বলি, যদি তোমরা কখনো কোনো একটা কন্টেইনার ট্যাগ যেটা শুরু করছো সেটা যদি ক্লোজ না করো, তাহলে কিন্তু সেই পেজটা রান করলে সেখানে এমটি দেখাবে। বুঝাতে পারছি? বা পেজটা রান করবে না, বারবার ডিফল্ট এরকম কথা আসবে। ঠিক আছে? তো তোমাদের কাজ হবে যেটা শুরু করবা সেটা অবশ্যই মনে করে আবার ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন আমাদের মূলত টেবিলের মধ্যে এই দুই ক্যাটাগরির ফরমেশন থাকে, স্বাভাবিক টেবিল এবং রো স্প্যান এবং কল স্প্যান দিয়ে। আর মূলত তোমাদের প্রশ্ন যেটা আসে এরকম, রো স্প্যান বা কল স্প্যানের ভেতরে একটা লিস্ট দিয়ে দিবে, অথবা কোন একটা সেলের কোন একটা ওই যে সেলের ভিতরে একটা ছবি দিয়ে দিবে, অথবা কোন একটা ট্যাগ দিয়ে দিবে যে এরকম কিছু লেখা এখানে লিখে দাও। তখন তোমাকে সেম এভাবে টিডি লিখে, টিডি ওপেন করে তোমার ওই লিস্টটা পুরোটা তুলে দেন লিস্ট ক্লোজ করে টিডি ক্লোজ করতে হবে। মূল কাজ হচ্ছে এটা। তোমাদের কাজ হবে এই পুরো থিমটা মাথায় রেখে আরেকবার ভালো করে ক্লাসটা করবা, নোট করবা, নোটটা মাথায় রেখে তোমাদের বইয়ের মধ্যে যেভাবে টেবিলগুলো দেওয়া আছে সেই টেবিলগুলো করার চেষ্টা করবা। আর সেই টেবিলগুলো যদি করতে গিয়ে কোনো রকম ঝামেলায় পড়ো, আমরা যে সলভ ক্লাসটা নিব লাইভে, তো সেই লাইভ ক্লাসে আমরা সেই প্রবলেমস গুলো সলভ করবো। ঠিক আছে? তো তোমাদের সাথে কথা এটাই যে এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, একদম হাইপার লিঙ্ক থেকে শুরু করে ইমেজ কিভাবে যুক্ত করতে হয়, টেবিলগুলো কিভাবে লিখতে হয়, এই মূল থিমটা তোমরা এখন জেনে গেছো। তোমাদের কাজ হবে এখন এই থিমের আলোকে তোমাদের প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করা। ঠিক আছে? আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও সমস্যায় পড়ো আমাকে জানাবা, সেই দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।